একটা দিন আছে, শুধু শুধু কেন দলের বাইরে গিয়ে আগামী 5 বছর আপনি দল থেকে দূরে থাকবেন? কেন আপনি ভালোবাসা থেকে বঞ্চিত থাকবেন? কেউ না কেউ তো এখানে আসতো। এখানে কপিল কৃষ্ণ মন্ডলকে তো চেহারা দেখে আমাকে মনোনয়ন দেয়নি। যদি আমাকে ন্যূনতম যোগ্যতা না থাকতো তাহলে আমাকে পাঠাতো না। তাহলে কেন আমি দল থেকে বাইরে থাকবো? 12 তারিখের পরে ইনশাল্লাহ এই জায়গা ধানের শীষ বিজয়ী হবেই। ধানের শীষ এখানে পরাজিত হতে পারে না। কারণ আপনাদের মতো অনেক নিঃস্বার্থ ত্যাগী কর্মীরা আছে, তাদের এই দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যেতে পারে না। তাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রাম এগুলো বৃথা যেতে পারে না। দেখুন, এই হার জিতের সাথে প্রত্যেকের মান সম্মান ভবিষ্যৎ সবকিছু জড়িত রয়েছে। তাহলে কেন আমরা ঝাঁপিয়ে পড়বো না? কেন আমরা একটা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছুটবো? একটা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কি সম্ভব সরকার গঠন করা? সরকার গঠন করতে পারে একটা দল। এই মুহূর্তে যদি জনমত জরিপে আসেন, 75%-এর অধিক জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করছে। আপনারা কেন পিছিয়ে থাকবেন বলুন? যদি দল সরকার গঠন করে, স্বতন্ত্র প্রার্থী কি করবে আপনাকে? কিচ্ছু করে না। আর এদেশে এমন কোনো অকাল পড়ে নাই যেখানে কোনো বিদ্রোহী প্রার্থী এসেই জিতে যাবে আপনাদের চোখের সামনে। এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব নয়। নির্বাচনের ফলও নির্বাচনের চারিদিকে জনজোয়ার বইয়ে দেওয়ার জন্য 1 থেকে 2 দিনই যথেষ্ট। এমন সুন্দর একটা অফিস আমি আগে থেকেই চাচ্ছিলাম, যেরকম অফিস সকল কর্মীদের পদচারণায় মুখরিত থাকবে, একে অপরের সাথে হাত মিলাবে, বুক মিলাবে, কোন অঞ্চলের কি সমস্যা সেটা মানে পরামর্শ করবে, কার ওয়ার্ডের কি সমস্যা আছে মোবাইল ফোনে কথা বলবে। কিন্তু কেন যেন আমরা অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। দেখুন, আপনাদের নিজেদের ভালো মন্দ বুঝতে হবে। আপনারা ঘরের ছেলেকে যদি এমপি হিসাবে পান, সুবিধা কিন্তু আপনাদেরই বেশি। হারুন ভাই কিন্তু পাশের উপজেলা থেকে এসেছে। আগে তো আপনি আমার ঘরের পাশে, তারপরের ঘর কিন্তু হারুন ভাই, তারপরের ঘর কিন্তু কারিম ভাই। আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা তো বাড়ির পাশের মানুষ পাচ্ছেন। এখন আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো যে যারা একটু এলোমেলো অবস্থায় আছেন, আমি বুঝি আমার গাড়িতে স্প্রে লাগায় রাখা হয়েছে, কে আমার কথা কিনতে আসে তারা আমার পাশে রাখছি, আমার তো কোনো দোষ নাই। এগুলো যে আমি বুঝি না, আমি বলেছি যে দেখেন, ভদ্রতাকে কেউ দুর্বলতা ভাববেন না। আমি যে বিনয়ী সেটাকে কেউ দুর্বল ভাববেন না, কারণ আমি ভদ্র এবং বিনয়ী এটা হতে আমি পছন্দ করি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনয়ী এবং ভদ্র হতে শেখায়। কিন্তু কোন ষড়যন্ত্রকারীকে কিন্তু এই দল পছন্দ করে না, কোন বিশ্বাসঘাতককে কিন্তু এই দল পছন্দ করে না। অতএব আপনাদেরকে এখন এগিয়ে যেতে হবে। এখন এগিয়ে যাওয়ার সময়, এখন আর 1 পা পিছিয়ে পড়ে থাকার সময় নয়। আপনাদের এই দুর্বলতার সুযোগে অনেকে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীকে এলোমেলো কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সামান্য কর্মীকে চোখ রাঙানি দিয়ে কথা বলবে, এটা তো অত্যন্ত স্পর্ধার বিষয় বলে আমি মনে করি। এই দুঃসাহস দেখাতে আমাদের অঞ্চলে অন্তত সম্ভব না। আপনারা এখন ঐক্যবদ্ধ হয়ে যান। মোল্লাহাটবাসী আজ ঐক্যবদ্ধ, ফকিরহাটবাসী আজ ঐক্যবদ্ধ, চিতলমারিও আজ ঐক্যবদ্ধ। অর্থাৎ আমাদের এই 3 ঐক্যবদ্ধ সমন্বয়ে এগিয়ে যেতে হবে। আর যারা অন্তত কথা কেনাবেচার সাথে যুক্ত ছিলেন তাদেরকে আমি বলবো, সব বিভেদ আমরা ভুলে গেছি। আপনারা এগিয়ে আসেন, কথা চালাচালি বন্ধ করেন, ব্যক্তিগত মানুষের সাথে ভালোবাসার থেকে দলকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। আজকে যদি আপনার এখানে তারেক রহমানের মনোনীত প্রার্থী না হয়, আপনি কি মনে ভাবছেন যে স্বতন্ত্র প্রার্থী আপনাকে বিশেষ কিছু করে দেবে? না। অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু তারা ব্যক্তিগত স্বার্থের কারণে অনেকে আজ এখানে প্রার্থী হয়েছে। তিনি যদি দলকে ভালোবাসতেন, তারেক রহমানকে ভালোবাসতেন, তাহলে তিনি হতেন না। আমাদের অ্যাডভোকেট দীপু সাহেব কি হয়েছেন? না। মুজিবর সাহেব কি হয়েছেন? না। ওনারা বুঝেছেন যে আমার ব্যক্তি থেকে দল বড়। আর যিনি বোঝেননি, তিনি বহিষ্কার হওয়ার পরও চিন্তা করছেন আমি তো জিতে গেছি পিছন দিক থেকে। তাহলে বুঝতে হবে যে এই দল তাকে পরিচয় দিয়েছে, এই দল তাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, এই দলের পরিচয় নিয়ে তিনি সমাজে মাথা উঁচু করে চলেছেন। আর এই দল থেকে যখন নেই, আমি তো বলেছি এখন দেখেন সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ায়।
আমার কথা হচ্ছে ভাই, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। হয়তো কোনো ওয়ার্ডের নেতা কোনো ব্যক্তিগত কারণে কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, আমার সাথেও থাকতে পারে, কিন্তু ব্যক্তির থেকে দল বড়, এটা সবাই ভাববেন। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এই মুহূর্তে গণতন্ত্রের প্রয়োজনে, এই মুহূর্তে যে সুযোগ আপনারা পেয়েছেন, ভোটাধিকার পেয়েছেন, এটা তো আপনাদের ভাবতে হবে। দাদা একটা কথা বলতে হবে, 30 তারিখ খালেদা জিয়া মারা গেছে। 30 তারিখ মারা যাওয়ার পর আজ অবধি তার কবরের মাটি পর্যন্ত শুকায় নাই। যদি তার দলের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, তার কোনোভাবে ছাড়তে হবে না। খালেদা জিয়ার কবরের মাটি শুকালে আমরা বুঝতে পারতাম যে সে লোকটা মারা গেছে, তার সব ভুলে গেছি। তার চোখ যখন আমরা কাটতে পারি নাই, তার আগে তার ছেলেকে ঠকানোর জন্য ধানের শীষের বিরুদ্ধে যারা কাজ করবে, তার কোনোভাবে চিতল মাটি ছাড়তে হবে না। আবার আমি মুনাফিকের ঠিকানা চিতলমারি হবে না, মুনাফিকের ঠিকানা। আমি একটা অনুষ্ঠানে গিয়ে সকল কর্মীদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে আমি আসাদের চোখে জল দেখেছিলাম। আমি সেদিন বুঝেছিলাম যে সকলের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে ও কেঁদে ফেলেছে। দলটাকে সে কত ভালোবাসে। দল যখন সংগঠিত হচ্ছিল না, তার মনে অত্যন্ত ব্যথা ছিল। তা না হলে একটা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কেউ কাঁদে না। এরকম কর্মী তো আমাদের দরকার, যে দলকে ভালোবাসতে গিয়ে চোখের জল ফেলে। কেন ফেলেছিল? যে আমি আগাতে পারছি না। এখনো অনেকে আছেন যারা সকালবেলা বিএনপির পরিচয় বহন করেন, রাতের বেলা হাতির পিঠে উঠে যান। তাদেরকে আমি অনুরোধ করবো ভাই, আমি তাদেরকে অনুরোধ করব, এই ধরনের কোনো কিছুর পিঠে আপনারা ভর করেন না। এটা অশুভ শক্তি। আর যদি ভর করতেই হয়, তাহলে আপনারা স্বেচ্ছায় বলে টলে ওপেনে যান যে ভাই আমার অমুককে ভালোবাসি, ব্যক্তিগতভাবে সম্পর্ক, আমি তার সাথে গিয়ে উঠি, এটা তো সমস্যা না। কিন্তু দলের পরিচয় বহন করে বিশ্বাসঘাতকতা করবেন, এটা চরমতম অন্যায়। আমরা যেন কেউ অন্যায় লিপ্ত না হই। দেখুন, আগামীতে সুন্দর ভবিষ্যৎ আপনাদের জন্য হাতছানি দিচ্ছে। আর মাত্র 2টি সপ্তাহ পরে, যেখানে আপনারা বুক ফুলিয়ে চলবেন, মানুষের মাঝে মাথা উঁচু করে বাঁচবেন, সমাজে মনোবল নিয়ে হাজির হবেন, মানুষের সেবায়